আসসালামু আলাইকুম। ওকে, দুইজনই পরিচিত আছেন। কেমন আছেন আপনারা? জি ভাই, আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভাই, আমিও ভালো আছি। আচ্ছা, যেহেতু আমাদের ফ্রি কোর্স আজকে এটা শেষ ক্লাস আর কি। সো আজকে মূলত আমরা একটু মার্কেট হিন্টটা নিয়ে কথা বলবো। প্রথমত আমরা হচ্ছে পোর্টফোলিও নিয়ে কথা বলবো, যে ছোট ছোট করে আমরা পোর্টফোলিওগুলো কিভাবে তৈরি করতে পারি বা যারা চায় এই স্কিলটাকে কিভাবে নিতে পারি। সো যেহেতু ভিডিও রেকর্ড হচ্ছে চ্যানেলে, যেহেতু কিছু ভিউ পাওয়া যায়, সো আমি মূলত ওই স্টাইলেই কথা বলার চেষ্টা করব। আচ্ছা, সো আমরা মূলত যেটা বলছিলাম যে ওই স্টাইলেই কথা বলার চেষ্টা করব, যাতে করে পরবর্তীতেও কেউ যখন ভিডিওটা দেখবে সে যেন মোটামুটিভাবে ক্লাসটা বুঝতে পারে, এবং পুরা 8টা ক্লাস, যে 8টা ক্লাস আমরা করলাম ব্যাক টু ব্যাক, এই ক্লাসগুলো যদি কেউ শুরু থেকে দেখে তাহলে একটা মোটামুটি ভালো ধারণা পাবে, একটা গাইডলাইন পেয়ে যাবে। ওকে, সো আমরা হচ্ছে প্রথমত পোর্টফোলিও মার্কেটটা নিয়ে যদি একটু কথা বলি। সো আমি আমার স্ক্রিনটা শেয়ার করব। সো এই কয়দিনে আমরা কিন্তু বিশেষ করে কয়েকটা কাজ শিখেছি, তার মধ্যে যেমন ব্যানার ডিজাইন, আমরা টাইপোগ্রাফি নিয়ে কথা বলেছি। সো এখন কথা হচ্ছে যে এই কাজগুলো আমরা নিয়মিত প্র্যাকটিস করে আমরা কোথায় আপলোড দিতে পারবো বা কোথায় আমাদের আপলোড দেওয়া উচিত হবে। আমরা মূলত হচ্ছে যে মার্কেট প্লেসগুলোকে প্রাথমিকভাবে আমাদের এই পোর্টফোলিওগুলো দিব, তার মধ্যে একটা হচ্ছে অন্যতম, একটা হচ্ছে বিহ্যান্স। সো বিহ্যান্স খুবই গুরুত্বপূর্ণ একটা ওয়েবসাইট, যেখানে শুধু যে পোর্টফোলিও আপলোড দেয়া হয় তা না, এখানে পোর্টফোলিও আপলোডের পাশাপাশি এখানে কিন্তু বিভিন্ন কাজে হায়ারও হয়ে থাকে অনেকে, যদি নিয়মিত পোর্টফোলিও দেয় এবং কাজের কোয়ালিটি যদি ভালো হয়। অনেক ফ্রিল্যান্সার বা অনেক ডিজাইনার আছে বা ইন্ডাস্ট্রির অনেকেই আছে যারা এখান থেকেও ফ্রিল্যান্সার হায়ার করে। দেখা যাচ্ছে যে একজন কাজ করছে, সে হয়তো বা একটা ভালো এনভায়রনমেন্টে কাজ করছে, বা তার হয়তো বা হাতে কয়েকটা ক্লায়েন্ট আছে, সে একা একা হ্যান্ডেল করতে পারছে না। সো তখন কিন্তু হেল্পিং হ্যান্ড দরকার হয়, এবং ওই সময় কিন্তু সাধারণভাবে আম, এই প্রজেক্টগুলোর ক্ষেত্রে বা তার যে কোনো কাজের জন্য কিন্তু সাধারণত হায়ার করে থাকে। সো সাধারণত বেশিরভাগ ক্ষেত্রে এইটাও দেখা যায় যে অনেকেই মানে জাস্ট হেল্পিং হ্যান্ডটা চাই, স্কিলও অনেকে এমন আছে যে বেশিরভাগ জিনিসই শিখিয়ে নেয়, এটাও হয়। সো এই জন্য এখানে আসলে অবশ্যই অবশ্যই আমরা হচ্ছে এই জায়গাটাকে গুরুত্ব দিব, কারণ অ্যাটলিস্ট আপনার পর্যন্ত আসার জন্য হইলেও আমি মনে করি যে পোর্টফোলিওটা দরকার আছে, যে একজন আপনি যে মোটামুটি এই কাজে ইন্টারেস্টেড বা এই কাজটা কম বেশি করেন, এইটা জানানোর জন্য হইলেও কিন্তু পোর্টফোলিওটা খুবই গুরুত্বপূর্ণ। সো আমরা পোর্টফোলিওগুলোকে, আমরা যে ব্যানারগুলো করব, এগুলোকে সিঙ্গেল বাই সিঙ্গেল এখানে বিভিন্নভাবে আপলোড দিতে পারি। হ্যাঁ, এখানে আপলোড দেওয়ার প্রসেস খুবই ইজি। প্রথমত এখানে অ্যাকাউন্ট খুলবো, যেভাবে ফেসবুক বা হচ্ছে ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট যেভাবে খোলা হয় এমনভাবে আমরা অ্যাকাউন্ট খুলবো এখানে। অ্যাকাউন্টটা অবশ্যই চেষ্টা করব যে একটা ফর্মাল বা প্রফেশনাল নেম দিয়ে খোলার বা প্রফেশনাল ইনফরমেশন দিয়ে খোলার, যেহেতু এখান থেকে ক্লায়েন্ট হায়ার করে। শুধু যে দেশি ক্লায়েন্ট আছে তাও না, বিদেশি অনেক ক্লায়েন্ট এখান থেকে কিন্তু ডিরেক্টলি হায়ার করে, এবং এখানে অনেকে মেসেজ করে, এই যে ইনবক্সে মেসেজ দেখা যায় এখানে। সো এখান থেকে আমরা মূলত চলে যাব হচ্ছে আমরা যদি প্রোফাইল ক্রিয়েট করা হয়ে যায় তাহলে মূলত প্রোফাইলে যে এরকম দেখাবে, প্রোফাইলটা এইরকমভাবে দেখাবে। সো এখান থেকে আমরা মূলত হচ্ছে প্রজেক্ট কিভাবে আপলোড দিব। হ্যাঁ, সো এখানে এই যে শেয়ার মাই ওয়ার্ক, আপনার যদি প্রোফাইল খোলা হয়ে যায়, এগুলো সুন্দরভাবে সাজানোর পর আমরা শেয়ার মাই ওয়ার্কে যেয়ে এখান থেকে প্রজেক্ট আপলোড দিতে পারি।
সো এখানে আসার পর সাধারণত এখানে আপনি অপশন পেয়ে যাবেন, আপনি ইমেজ আপলোড দিতে পারবেন, টেক্সট ওয়াইজ প্রেজেন্টেশন করতে পারবেন। সো প্রাথমিক অবস্থায় আপনার এত বেশি বা ইন ডিটেলে যাওয়ার দরকার নেই, এটা আস্তে আস্তে আপনি বুঝে যাবেন, বা দেখা যাচ্ছে যে আপনি যদি একটু বেশি এটা নিয়ে জানতে চান তাহলে এখন আসলে খুবই সহজ, ইউটিউবে একটু সার্চ করলেই এটা নিয়ে আরও বিস্তারিত জানতে পারবেন। বাট আমরা যদি নর্মালি ট্রাই করি যে সপ্তাহে উইকলি আমরা 2টা করেও যদি ব্যানার ডিজাইন করি এবং এখানে পোর্টফোলিও হিসাবে অ্যাড করি, অ্যাক্টিভিটির পাশাপাশি কিন্তু ভালো কিছু রেসপন্স এখানে পাওয়া যাবে। সো ধরেন আমি এখানে একটা পোর্টফোলিও দিব। সো আমি এখানে আমার রিসেন্ট একটা প্লাগিং কোম্পানির সাথে করা কিছু কাজের যদি ধরেন স্যাম্পল এখানে আপলোড দেই, ধরেন এইটা একটা আপলোড দিলাম, ক্রিয়েট করলাম। সো এটা এখানে খুব ইজিলি দেখেন আপলোড হয়ে যাবে, দেখেন খুব ইজিলি এটা আপলোড হয়ে গেছে। এখন এইটাই যদি আপনি সেভ করতে চান তাহলে যেটা করবেন, এইটাকেই সেভ করতে চাইলে এইভাবে আপনি প্রথমে সেটিংয়ে যাবেন, আপনি এখানে ডিফারেন্ট একটা কভার ফটো দিতে পারেন, এবং ডিফারেন্ট যদি কোনো কভার ফটো দিতে চান তাহলে এডিট কভারে গেলেই আপনি মূলত এইটার যে সাইজ রেশিওটা আছে, এটা সাধারণত যদি আপনি সাপোজ এই কভারটা আপনি দিলেন না, এটা আপনি ইউজ করবেন না, আপনি নতুন একটা দিবেন, নতুন একটা দেওয়ার জন্য এই অ্যাঙ্গেলের সাইজটা আপনাকে মানে এই রেশিও সাইজ আপনাকে করতে হবে। সো রেশিও মেজারমেন্টটা সাধারণত করার জন্য আপনি স্নিপিং টুল বা যে কোনো ইমেজ ক্যাপচার দিয়ে আপনি এখান থেকে এইটার ইয়াটা নিয়ে নিতে পারেন, মাপটা নিয়ে নিতে পারেন। যেমন ধরেন এখানে আমার এখানে স্নিপিং টুল আছে, স্নিপিং টুল বলতে লাইট শট একটা প্লাগ অ্যাডন্স আছে, এই অ্যাডন্সটা দিয়ে যদি আমি এইভাবে নিই তাহলে মূলত এটার একটা মেজারমেন্ট আমি পেয়ে যাব। এই যে দেখেন এটা সাইজ হচ্ছে 403/308, মানে একটা রেশিও যে আমার 400-300 রেশিও আমাকে মেনটেন করতে হবে। হ্যাঁ, মোটামুটি এইরকমভাবে। সো 404/316। সো এইটার আমি উপর দিকে নিব, কমের দিকে নিব না। সো আপনি যদি ফটোশপে বা ইলাস্ট্রেটরে যেখানে এইটা থাম্বনেল করতে চান, এগুলোকে থাম্বনেল বলে, সেই থাম্বনেলটা যেখানেই করতে চান আপনি প্রথমে সাইজটা নেবেন হচ্ছে এখান থেকে, যেমন ইলাস্ট্রেটরের আর্টবোর্ডে যদি আপনি নেন, যেহেতু সর্বশেষ আমরা ইলাস্ট্রেটর নিয়ে কথা বলেছি, আমরা ইলাস্ট্রেটরটা ওপেন করি যে থাম্বনেলটা আমরা কিভাবে নিতে পারি। সো ইলাস্ট্রেটরে এসে আমরা যেটা করতে পারি, যে এখান থেকে আমরা 404x316 এইভাবে এটা নিয়ে নিলাম। সো এটা হচ্ছে আমার রেশিও অনুযায়ী ধরেন নেওয়া হয়ে গেল, ঠিক আছে, রেশিও অনুযায়ী আমি ধরেন এটা নিয়ে নিলাম। এখন এইটাকে আমি আর্টবোর্ড সিলেক্ট করে জাস্ট এই রেশিওটা লক করে দিব, দেন এটাকে ধরেন আমি একটু হাই রেজুলেশন করে নিব। সো আমি এটাকে 1600 করতে পারি, 1600 করলে এটা তখন 1251 বা যায় আসে, আমি ধরেন এটাকে 1250 করে দিলাম, আনলিঙ্ক করে এটাকে 1250 করে দিলাম, তাহলে একটা মানে ক্লিয়ার মেজারমেন্টে থাকলো আর কি এটা। সো এইটা হচ্ছে আমার এখন আমি থাম্বনেল হিসাবে, বিহান্সের থাম্বনেল হিসাবে ইউজ করতে পারি। সাধারণত বিহান্সে এইটা যখন আপনার কোনো থাম্বনেল সিলেক্ট থাকবে না তখন যদি আপনি থাম্বনেল দিতে যান, ধরেন যে এখানে কিছু নাই, সাপোজ এখানে থাম্বনেলে কোনো কিছু, এটাকে ডিলিট করা যায় আবার এখান থেকে, যে ডিলিট ইমেজ, আপনি যদি আবার নতুনভাবে কিছু আপলোড দিতে চান। সো এখান থেকে এই যে সেটিংয়ে যে আপনি চাইলে থাম্বনেলের সাইজ এখান থেকে দেখে নিতে পারবেন। এই যে দেখেন এখন থাম্বনেল নাই, এই সাইজটা এখানে দেখাচ্ছে 808x360। তারপর এখানে আবার এটাও বলে দিছে যে গিফ ফাইলস উইল নট অ্যানিমেটেড, আপনি যদি কোনো গিফ ফাইল, অ্যানিমেটেড ফাইল যদি আপলোড দেন থাম্বনেলে, সেটা কিন্তু অ্যানিমেশন হিসাবে দেখাবে না, এটা শিওর করে দিয়েছে আর কি। সো এটা হচ্ছে থাম্বনেলটা আপনি এই মাপ দিয়েও দিতে পারেন, এখানে যদি ব্ল্যাঙ্ক রাখেন তাহলে এখান থেকে, আর যদি কোনো কিছু আপলোড দেন অটোমেটিক এটা নিয়ে নেয়। সো এখান থেকে আমরা হচ্ছে এই প্রজেক্ট টাইটেল দিব, এখানে যে প্রজেক্টে কাজ করছি, ধরেন একটা ব্যানার ডিজাইন করলেন তাহলে টাইটেল দিবেন ব্যানার ডিজাইন। ব্যানার ডিজাইনের কমন কিছু টেক্সট দিয়ে মানে ট্যাগ দিবেন, যেমন
সহজে কেউ যদি সার্চ দেয়, যেমন আপনি ফুড ব্যানার করলেন, আপনি এখানে ফুড ব্যানার লিখলেন, ফুডের মধ্যে ফুড ব্যানারের মধ্যে দেখা গেল বার্গার আছে, আপনি বার্গার লিখে দিলেন, বার্গার ব্যানার করলেন। তারপর দেখা গেল বার্গারের ইয়ার মধ্যে অফার আছে, আপনি অফার ব্যানার হিসাবে কাউন্ট করলেন। সো এই যে একটা ব্যানারের মধ্যে মূলত ছোট ছোট যে জিনিসগুলো আপনি চিন্তা করতে পারেন যে ওই ব্যানারটা কী কী নামে সার্চ করতে পারে কেউ, মূলত ওই নাম অনুযায়ী এখানে আপনি এই জিনিসগুলোকে অ্যাড করে দিতে পারেন। এরপর টুলস ইউজ, কি টুলস ইউজ করেছেন, যেমন আপনি যদি এটা ফটোশপ ইউজ করে থাকেন তাহলে অবশ্যই ফটোশপ দিয়ে দিবেন, যদি ইলাস্ট্রেটর ইউজ করে থাকেন তাহলে ইলাস্ট্রেটর দিবেন, যদি 2টা বা 3টা একসাথে ইউজ করে থাকেন সেটাও এখানে একসাথে দিতে পারবেন। সো এগুলো দিলে হবে কি যে আপনার প্রোডাক্ট মানে এই যে পোর্টফোলিওটা এটার রিচটা ভালো পাওয়ার সম্ভাবনা থাকবে। পাশাপাশি আপনার এই যে প্রজেক্টটা করলেন এটা কোন ক্যাটাগরির মধ্যে পড়ে, কোন কোন ক্যাটাগরিতে পড়ে, এমন 3টা ক্যাটাগরি এখান থেকে সিলেক্ট করে দিতে পারেন। আপনি 2টাও করতে পারেন, একটাও করতে পারেন। সো আপনি এখান থেকে দেখা গেল যে এটা গ্রাফিক্সের মধ্যে পড়ে, ব্যানার ডিজাইন, আপনি গ্রাফিক্স দিলেন। পাশাপাশি আপনি দিলেন অ্যাডভার্টাইজিংয়ের মধ্যে পড়ে, এটা অ্যাডভার্টাইজিং দিলেন। অ্যান্ড পাশাপাশি আপনি দেখা গেল এটাকে দিলেন সাপোজ টাইপোগ্রাফি বা ক্যারেক্টার ডিজাইন বা ক্যালিগ্রাফি। সো 3টা যখন এই যে এখানে দিয়ে ডান করবেন তখন কিন্তু এই জিনিসগুলো এখানে হয়ে যাবে। আচ্ছা, বিহান্সের ভিজিবিলিটি আপনি এটা এভরিওয়ান করতে পারেন, আবার আপনি চাইলে এটা পাসওয়ার্ড প্রোটেক্টেড করতে পারেন, লিঙ্ক অনলি করতে হবে। তবে এই 2টা হচ্ছে মূলত প্রো ভার্সনে, পাসওয়ার্ড প্রোটেক্টেডগুলো প্রো ভার্সনে, লিঙ্ক অনলিও প্রো ভার্সনে। বাট আপনি যদি প্রাইভেট অনলি করতে চান এটা করতে পারবেন, বাট নর্মালি আমরা তো এটা এভরিওয়ানই করবো। অ্যান্ড এরপরে আসলে এখানে আর তেমন কিছু করার দরকার নাই। অ্যাড কর্নারের কাজটা হচ্ছে যে মূলত এখানে একটা প্রজেক্টের ডেসক্রিপশন আপনি চাইলে লিখতে পারেন, না লিখলেও কিন্তু প্রজেক্ট এটা পাবলিশড হবে। এটা খুব ইম্পর্টেন্ট না, তবে লিখতে পারেন, এগুলো সার্চের ক্ষেত্রে ভালো হেল্প করে। কর্নার হচ্ছে দেখা গেল একটা প্রজেক্টে 3-4 জন একসাথে কাজ করলেন, এখন প্রত্যেকেরই তো ক্রেডিট আছে তাই না, তখন যে কোনো একজন আপলোড করে বাকিগুলোকে এই যে অনার রাইট আপনি দিয়ে দিতে পারবেন এখান থেকে। হ্যাঁ, সো এখান থেকে দেখা গেল যে এইটা তো এটা আছে, আমি যদি এখান থেকে আমার মেইন যে প্রোফাইলটা আছে সেটাকে যদি সার্চ করি দেখি দেয় কি না। সো দেখেন এই যে আমার এই প্রোফাইলটা কিন্তু এখানে শো করছে। হ্যাঁ, সো আমি যদি এটা ক্লিক করি তাহলে দেখেন আমার কাছেও একটা রাইটের রিকোয়েস্ট চলে যাবে। হ্যাঁ, ইমরান সজীব এটার কাছে একটা রাইট রিকোয়েস্ট মানে এইটার কপিরাইট রিকোয়েস্ট চলে যাবে। আমি যদি ওখান থেকে অ্যাকসেপ্ট করি একই সাথে 2 জায়গাতে এটা শো করবে, এখানেও শো করবে আবার আমার প্রোফাইলেও শো করবে। বিষয়টা বুঝতে পারছি? সো এইটা যদি ধরেন করা হয়ে যায়, এখান থেকে ডান করা হয়ে গেলে আপনি এটাকে সেভ করে রাখতে পারবেন। একটা প্রজেক্টকে আপনার যে একদিনেই আপলোড দিয়ে দিতে হবে এমনটা না, আপনি আস্তে আস্তে করে গোছাতে পারেন। ধরেন প্রতিদিন আপনি একটা করে আপলোড দিলেন বা একটু করে গোছালেন কাজটাকে, হ্যাঁ একটু একটু করে গোছালেন, সেভ অ্যাজ ড্রাফট দিয়ে রাখলে এটা ড্রাফটে দিয়ে রাখতে পারেন। যেদিন আপনার সম্পূর্ণ গোছানো হয়ে যাবে তখন আপনি পাবলিশ করে দিতে পারেন। তো একইভাবে কিন্তু এই যে এখানকার যে প্রজেক্টগুলো আপনি যদি একটু দেখেন তাহলে এই যে এই প্রজেক্টগুলো কিন্তু মূলত একইভাবে কিন্তু আপলোড দেয়া। হ্যাঁ, এখান থেকে লিভ নিলাম, এটাকে সেভ করব না। যেমন ধরেন এই যে এইটাতেই যায় বিজনেস ব্রোশিওর ডিজাইন, এখানে কি করা হয়েছে দেখেন, এখানে জাস্ট এই যে এগুলো সব সিঙ্গেল ইমেজ আকারে দেখেন প্রেজেন্টেশন করা হয়েছে। এগুলো সিঙ্গেল ইমেজ আকারে মক আপ করে জাস্ট একের পর এক আপলোড দেয়া। ঠিক আছে, ঠিক আছে, একের পর এক এখানে আপলোড দেয়া আছে। সো এই জিনিসগুলো এখানে আপনি যদি এই যে নেক্সট করেন ইমেজগুলো দেখেন সুন্দরভাবে দেখা যাচ্ছে না, সব ইমেজগুলোকে ওইভাবে মূলত ডিজাইন করে এখানে জাস্ট হচ্ছে কি আপলোড দিয়ে দেয়া এই যে। এবং এখানে মূলত দেখে মনে হবে যে হয়তো আপনি একটা পেজের মধ্যেই দেখছেন সব কিছু, বাট এগুলো কিন্তু সব আলাদা আলাদা ইমেজ। হ্যাঁ, এটা হচ্ছে একটা প্রেজেন্টেশনের ধরন। এরকম আরও অনেক প্রেজেন্টেশনের ধরন আছে আরও, যেমন ভিডিওগুলোর ক্ষেত্রে যেভাবে করা হয়, যেমন এখানে কিছু ভিডিও দেখেন, ভিডিওর ক্ষেত্রে কিছু টাইটেল অ্যাড করে কিছু ডিটেলস অ্যাড করে এখানে করা আছে। এগুলো ভিডিওগুলো 1 বাই 1। সো ভিডিওগুলো এখানে আপনি 2ভাবে দিতে পারেন, সরাসরি ইউটিউবের লিঙ্ক এখানে দিতে পারেন, আবার সরাসরি এখানেও আপলোড দিতে পারেন। সো 2ভাবে আপনি মূলত এখানে বিহান্সে এটা করতে পারেন, মানে ওয়ে আছে আপনার কাছে, অনেকগুলো ওয়ে আছে।
সো মূলত বিহান্সে আপনি এই প্রজেক্টগুলোকে এইভাবে সাজাতে পারেন, খুব ইজিলি আপলোড দিতে পারেন এবং নিয়মিত পোর্টফোলিও আসলে এতটাই ইম্পর্টেন্ট ডিজাইনারদের জন্য, এটা কিন্তু কাজ পেতে অনেক সহায়তা করে। হ্যাঁ, আমরা অনেকেই যেটা করি যে আমরা কাজ শিখতে রাজি আছি বা কাজ পেতে অনেক ইচ্ছুক, বাট আমরা পোর্টফোলিওতে খুবই কি বলবো যে অযত্নশীল, আমরা পোর্টফোলিও বানাতে চাই না। বাট আপনার কোয়ালিটি বোঝানোর জন্য বা আপনার কাজের স্কোপ তৈরি করার জন্য সবচেয়ে বড় হাতিয়ারই হচ্ছে মূলত পোর্টফোলিও। ভাইয়া গ্রাফিক ডিজাইনের সেক্টর, কোশ্চেনটা কি, গ্রাফিক ডিজাইনের সেক্টর টি শার্ট বা সোশ্যাল মিডিয়া ডিজাইন কোনটা নিয়ে আগালে ভালো হয়? আচ্ছা, টি শার্ট বা সোশ্যাল মিডিয়া ডিজাইন আসলে দুইটারই দুই রকমের ডিমান্ড আছে। এখন সোশ্যাল মিডিয়া ডিজাইনও এটা আসলে খুব ভালোভাবে করতে পারলে এখানেও খুব ভালো ডিমান্ড আছে। আবার টি শার্ট ডিজাইন নিয়ে আগালেও টি শার্ট ডিজাইনটা আসলে এখন তো ম্যাক্সিমামই টি শার্ট ডিজাইনের যেটা বিষয় হচ্ছে যে টি শার্ট ডিজাইন একটা নির্দিষ্ট নিশ নিয়ে কাজ করতে পারলে খুব ভালো। সো নিশ সিলেক্ট করা, সেটা অনুযায়ী মার্কেট রিসার্চ করা, সো এইগুলো অনেক কিছুর উপরে আসলে ডিপেন্ড করে। আর যদি ইন্ডিভিজুয়াল ক্লায়েন্ট থাকে তাহলে খুবই ভালো, তাহলে তো আসলে টেনশনের কিছু নাই। বাট যদি কেউ নতুন হয়ে থাকে, সেই অনুযায়ী যদি ক্লায়েন্ট পাওয়া লাগে, তো সেই ক্ষেত্রে একটা নির্দিষ্ট নিশ যাচাই বাছাই করে দেন, সেই অনুযায়ী ক্লায়েন্ট বের করা বা সেই অনুযায়ী করা। আবার নিজে যদি করেন সেটা আলাদা, যে নিজের মতো করে নিজে টি শার্ট ডিজাইন করলেন এবং সেইগুলোকে কিছু মার্কেট আছে সেখানে সেল করলেন, বিশেষ করে প্যাসিভ মার্কেটগুলো টার্গেট করলেন, সেটা একটা বিষয়। বাট আপনি যদি ক্লায়েন্ট করে করতে চান সেই ক্ষেত্রে এখানে কিছু চ্যালেঞ্জ থেকে যায়, সো এখানে একটু বিস্তারিত ব্যাপার থাকে। আর টি শার্ট ডিজাইনের যেই জিনিসটা এখানে বেশি প্রবলেম তৈরি করে সেটা হচ্ছে যে একটা টি শার্ট ডিজাইন করার পর বা কোনো টি শার্ট ডিজাইন দেখা গেল ইউনিক হইল, ওইটা আবার অনেক ডিজাইনার কি করে কপি করে বিভিন্ন জায়গায় ছড়াই দেয়। সো এইটা এই জায়গায় একটু বেশি চ্যালেঞ্জিং। সোশ্যাল মিডিয়া ডিজাইনটা একটু ট্রেন্ড, এইটা তো আসলে খুবই র্যান্ডম, প্রচুর পরিমাণে এটার চাহিদা, সেই তুলনায় হয়তো বা রেটটা একটু কম হতে পারে, কিন্তু ভালো একটা মার্কেট আছে এটার। এখন যেহেতু সব বিষয়গুলো বা কম বেশি আমরা যদি সোশ্যাল মার্কেটগুলো দেখি যে এই জায়গাগুলোতে নিয়মিত যে পোস্টগুলো এগুলোর তো আসলে ঘাটতি ফিল আপ করতে হবে, সো এগুলোর চাহিদাটা অনেক বেশি থাকে। সো এই দিকে আগানো যাইতে পারে। আবার স্পেসিফিক একটা নিয়ে আগাইতে হবে এমন কোনো কিছু আমি আসলে বিশ্বাস করি না, কারণ টি শার্ট ডিজাইন বা সোশ্যাল মিডিয়া ডিজাইন এটা খুব বেশি মানে খুব দূরত্বের না। হ্যাঁ, একটা করলে আরেকটাও করা যাবে। সো এখানে দুইটা নিয়ে কাজ করা যেতে পারে, ঠিক আছে, দুইটা নিয়ে আপনি অ্যাট দ্য সেম টাইম কাজ করতে পারেন। আপনি মাল্টিপল স্কিল নিয়ে, আমি মনে করি যে সব সময় আমি যেটা বিশ্বাস করি মাল্টিপল স্কিলে ফোকাস রাখা ভালো। অবশ্যই সেটা একটা নির্দিষ্ট ক্যাটাগরির মধ্যে। মাল্টিপল স্কিল বলতে আমি কিন্তু আবার এইটা বুঝাইনি যে আপনি অ্যাট দ্য সেম টাইম অ্যাজ এ ডিজিটাল মার্কেটার আপনি কাজ করবেন, অ্যাজ এ ওয়েব ডেভেলপার আপনি কাজ করবেন, অ্যাজ এ ডিজাইনার আপনি কাজ করবেন না। আমি বলতেছি যে ডিজাইনের মধ্যে মাল্টিপল স্কিল, যেমন আপনি লোগো ডিজাইনার হিসেবে কাজ করতে পারেন, আপনি সোশ্যাল মিডিয়া ব্যানার ডিজাইন নিয়ে কাজ করতে পারেন, আপনি টি শার্ট ডিজাইন নিয়ে কাজ করতে পারেন, আপনি প্রিন্ট অন ডিমান্ড নিয়ে কাজ করতে পারেন, আপনি ব্র্যান্ড আইডেন্টিটি নিয়ে কাজ করতে পারেন। সো এগুলো খুব দূরত্ব যেহেতু না, দ্যাটস ওয়াই আমি বললাম যে এইটা নিয়ে এইভাবে আগাতে পারেন, একটা স্পেসিফিকভাবে না আগালেও হয়, যেহেতু সেফটি থাকা ভালো। আর যেহেতু এখন আমি আরও মনে করি যে এখন যেহেতু এআই আমাদের মূলত এআই একটা খুব অ্যাডভান্স টেকনোলজি এখন আমাদের সাথে আছে, সো এখন আসলে আমাদেরকে একটু অ্যাডভান্সভাবেই চিন্তা করতে হবে। শুধু একটা স্পেসিফিক স্কিলের উপরে মুভ করাটা আসলে খুবই চ্যালেঞ্জিং, এটা রিস্কিও বটে, বাট তারপরেও আসলে রিজিকের মালিক আল্লাহ, সো সেই দিক থেকে সে যেটা নির্ণয় করবে সেটা তো হবে। কেউ একজন হাত তুলছেন, বলেন। ইভান ভাই বলেন। ভাইয়া
ওই যে আমরা যে হোমওয়ার্ক করে যেভাবে গ্রুপের মধ্যে সাবমিট করি না হোমওয়ার্ক গুলা, জি। তো এই যে বিহেন্সেও কি এই সিস্টেমেই আপলোড করতে হয় নাকি, মানে এই জিনিসটা জানার। না, বিহান্সে এই সিস্টেমটা না। ধরেন ব্যাপারটা হচ্ছে এরকম যে আহ, আপনি তো গ্রুপে যখন সাবমিট করেন তখন আপনি বলতেছেন অ্যাসাইনমেন্ট বা হচ্ছে প্র্যাকটিস এরকম ব্যাপারটা, তাই না? বাট যখন আপনি বিহান্সে আসবেন তখন আপনাকে একটু প্রফেশনাল ভাব নিতে হবে। প্রফেশনাল ভাবটা কি, যে আপনার একটা কাজ, তাই না? আপনার একটা কাজ। সো ব্যাপারটাকে আমি কিভাবে উদাহরণ দেই, ধরেন যে আপনি একটা আহ, আপনি ধরেন দক্ষ একজন মানুষ। সো আপনি যখন বাসায় বসে থেকে আপনি যখন এখন ধরেন আমার সাথে কথা বলতেছেন, এখন আপনার যে ড্রেস আপটা, ঠিক আছে, এখন আপনি ধরেন আমি আপনাকে দেখছি না, আপনি আমাকে দেখছেন না। সো বিশেষ করে আপনার ড্রেস আপটা কিন্তু এখন আপনি কোনো ফর্মাল বা কোনো কিছু মেনটেন করেননি। এখানে যে ফর্মাল হইতে হবে ব্যাপারটা এরকম না। বাট যখন আপনি আমার সাথে লাইভ মিটিং করবেন, লাইভ আমার সাথে আপনি দেখা করতে আসতেছেন, আপনার মনের মধ্যে চিন্তা এটাও থাকবে যে আরও অনেকজনের সাথে দেখা হতে পারে, তাই না? রাস্তায় আমি রাস্তায় বেরোবো। সো তখন আপনি কি একটু ড্রেস আপটা একটু ওয়েল ড্রেস আপে যেতে চান না? আপনার প্রেজেন্টেশনটা একটু আরেকটু স্মার্ট হওয়ার চিন্তাধারা আপনি তো করেই বের হন, তাই না? যে আমি হয়তো বা অবশ্যই আপনি অনেক ঘামা একটা শার্ট বা টি শার্ট পরবেন না, অবশ্যই আপনার কুকরানো কোনো প্যান্ট আপনি পরবেন না বা লুঙ্গি পরে চলে আসবেন না। অবশ্যই আপনি চাইবেন যে আপনার ঘরে থাকা আপনার বেস্ট স্যান্ডেলটা পরে আপনি বের হইতে, তাই না? সো এই যে মার্কেট প্লেসটা, বিহান্সকে আমি একটা মার্কেট প্লেসই বলি। সো এই যে বিহান্স মার্কেট প্লেসটা, এখানে আসলে আপনি যখন আসতেছেন আপনি কিন্তু এইটা চিন্তা করে আসতেছেন যে এখানে কিন্তু কোনো বাউন্ডারি না। এখানে আপনার ডিজাইনটা 10 জনও দেখতে পারে, আবার 10,000 জনও দেখতে পারে, তাই না? সো আপনাকে কিন্তু এই চিন্তাটা করতে হবে যে এই 10,000 জনের কাছে আপনি আসলে কিভাবে উপস্থাপন করবেন, কিভাবে উপস্থাপন করবেন, এইটা কিন্তু আপনাকে বেসিক্যালি চিন্তা করতে হবে। সো ব্যাচে যেটা হয়, ব্যাচে তো আপনি জাস্ট আপনার মেন্টরকে উদ্দেশ্য করে পোস্ট দেন যে মেন্টর আমার এটা দেখুক, দেন এটার উপর একটা রিভিউ দিক, আমি সেটার উপর একটা কাজ করবো। বাট যখন আপনি বিহ্যান্সে দিবেন তখন প্রসেসটা হচ্ছে ওই যে সেট আপগুলো সব কিছু সুন্দর করে করা। এখন আপনি ধরেন একটা জিনিসকে আপলোড দিলেন, আমি যদি আবারও যাই আপলোডে, এই যে শেয়ার প্রজেক্ট থেকে প্রজেক্টে গেলাম। সো ধরেন একটা সিঙ্গেল ইমেজই আপনি শেয়ার করবেন। আমার কিন্তু এখানে কিছু প্রজেক্ট আছে, আমি দেখাইলাম যে যেগুলো কিন্তু এখানে আমার মেইন প্রোফাইলে যে প্রজেক্টগুলো আছে এগুলো একটু খেয়াল করলেও বুঝতে পারবেন। হ্যাঁ, যেমন আমি দেখেন লোগো অ্যানিমেশনের জন্য আলাদা একটা, এটা মূলত আমরা একটা ব্যাচের কয়েকজনকে নিয়ে একটা ছোট্ট টিম ওয়ার্ক। সো এখানে দেখেন কি করেছি, যে বাইট থেকে এই থাম্বনেলটা, এটা তো একটা অ্যানিমেশনের প্রজেক্ট, লোগো অ্যানিমেশনের প্রজেক্ট। সো বাইট থেকে আমরা কি করছি, যে এটার একটা থাম্বনেল ডিজাইন করছি যাতে বাইট থেকে খুব সহজেই টু দ্য পয়েন্টে ফোকাস থাকে আমাদের ক্লায়েন্টের বা হচ্ছে কাস্টমারের বা ভিজিটরের, যেভাবেই বলি না কেন। সো সে আসলো, এখান থেকে উপর থেকে দেখে দেখেন খুব ইজিলি বোঝা যাচ্ছে না যে ব্র্যান্ড লোগো পোর্টফোলিও। আরও স্পেসিফিক করে দিয়েছি যে বিহ্যান্স ড্রিবল। সো এইটার জন্য, এই যে এইটা প্রেজেন্টেশন করবো, এইটার জন্য আলাদাভাবে এই ব্যানারটাকে আবার ডিজাইন করেছি, নাম্বার 1। আবার যখন এটার ভিতরে কেউ ঢুকবে, ঢুকার পরে এখানে দেখেন শুরুতে এটার কিন্তু একটা টাইটেল দেওয়া হয়েছে, ব্র্যান্ড লোগো অ্যানিমেশন পোর্টফোলিও। দেন আমরা আবার এখানে একটু লিখা অ্যাড করেছি 6 ডিফারেন্ট বিহ্যান্স লোগো অ্যানিমেশন, মানে বিহ্যান্সের আমরা 6টা ডিফারেন্ট ভার্সন ক্রিয়েট করেছি। এবং এই 6টা এই যে নিচে দেওয়া আছে, এটা একটা ভিডিও, এইটা একটা ভিডিও, এইটা একটা ভিডিও, এইটা একটা ভিডিও, এইটা একটা দেওয়া আছে। আচ্ছা, আমি লিঙ্কটা এখানে আপনাদেরকে কমেন্টে দিয়ে রাখি, যদি মনে করেন লাইভ আমার সাথে একসাথে দেখতে চান দেখতে পারেন। আচ্ছা, সো এইটা 6টা। আবার বিহ্যান্সেরটা শেষ হওয়ার পর আমরা আবার লিখছি যে আমরা 3টা ড্রিবলেরও করছি। সো এখানে লিখে দিয়েছি 3 ডিফারেন্ট ড্রিবল লোগো অ্যানিমেশন। আচ্ছা, ড্রিবলের 3টা শেষ হওয়ার পর আমরা আবার লিখছি 5 ডিফারেন্ট ইনস্টাগ্রাম লোগো অ্যানিমেশন। তাহলে আমরা কি এটাকে মূলত এই যে সুন্দর করে সাজাইছি যাতে একজন আসার পর এটা মনোযোগ দিয়ে দেখে এই জিনিসগুলো, ঠিক আছে?
এখন প্রাথমিকভাবে আমি বলতেছি, প্রাথমিকভাবে আপনি চাইলে এইটাকে আপনি সিঙ্গেল একটা ইমেজ আকারেও দিতে পারেন। আপনি দেখা গেল যে আপনি দিলেন কি যে আমি কি করব, যে জাস্ট একটা সিঙ্গেল ইমেজকে অ্যাজ এ পোর্টফোলিও। আপাতত কিছু না থাকার চেয়ে কিছু থাকা তো ভালো। আমরা একটা বাংলা প্রবাদ শুনছি কিনা যে নাই মামার চেয়ে কানা মামা ভালো, শুনছি না এটা অনেক? আচ্ছা, আশা জি করি ভাইয়া। শুনে থাকবো। সো এখানে কিছু না থাকার চেয়ে কিছু থাকা ভালো। সো ধরেন আপনি একটা ইমেজ আপলোড দিলেন, সাপোজ আমি এইটা আপলোড দিলাম। সো আমি এইটা একটা ফিডব্যাক টেমপ্লেট। সো আমি এই ইমেজটায় আপলোড দিলাম। এইটার এই যে সেটিংয়ে যাব, ধরেন এটা আপলোড হয়ে যাবে, এটা আপলোড হওয়ার পর আমি সেটিংয়ে যাব। আমি যদি ফিডব্যাক টেমপ্লেটের আলাদা কোনো থাম্বনেল এখানে দিতে চাই দিলাম, যদি না দিতে চাই তাহলে এটার একটা নাম দেই। আমি বললাম যে এটার একটা নাম দিলাম যে কাস্টমার ফিডব্যাক ডিজাইন। ঠিক আছে, কাস্টমার ফিডব্যাক টেমপ্লেট ডিজাইন। প্রজেক্টের টাইটেল কি? আমি এই প্রজেক্টের টাইটেল দিলাম হচ্ছে, সরি ট্যাগ দিলাম হচ্ছে ফিডব্যাক ব্যানার বা ফিডব্যাক ডিজাইনে যে চলে আসছে সাজেশন, হ্যাঁ, সিলেক্ট করে দিলাম। তারপর আমি লিখলাম হচ্ছে সোশ্যাল মিডিয়া দিলাম, তারপর দিলাম হচ্ছে নর্মালি ডিজাইন দিলাম, গ্রাফিক ডিজাইনার দিলাম, সমস্যা না, মানে যেগুলো এটার সাথে মিলে যায়। ঠিক আছে, আমি দিলাম রিভিউ টেমপ্লেট। এই যে দেখেন রিভিউ টেমপ্লেট চলে আসছে না? রিভিউ টেমপ্লেট 16টা প্রজেক্ট, 1 প্রজেক্ট 16টা দিলাম। মানে কেউ না কেউ কিন্তু এগুলো ক্রিয়েট করছে, হ্যাঁ, এই রকমের আছে। আচ্ছা, এবার এটা কোন কোন ক্যাটাগরির মধ্যে পড়ে দিয়ে দিলাম। এই যে এই ভিউ অলে গেলাম, দেন আমি এটা অবশ্যই গ্রাফিক্সের মধ্যে পড়ে নিঃসন্দেহে। আপনার যদি মনে হয় যে শুধু গ্রাফিক্স রেখে ডান করবেন, ওকে রাখেন, কোনো সমস্যা নাই। সবাইকে দেখাইতে চান, এভরিওয়ান করে দেন, ভিজিবিলিটি। ঠিক আছে, দেন আপনি এটাকে পাবলিশ করে দিতে পারেন। ডাইরেক্টলি পাবলিশ করে দিলেই কিন্তু এটা এখানে পাবলিশড হয়ে যাবে। কথা ক্লিয়ার? এখন যদি ডাইরেক্টলি আমরা পাবলিশে ক্লিক করি, এটা কিন্তু পাবলিশড হয়ে যাবে। এবং এটা এই যে এখানে যেইভাবে দেখতেছেন বিহ্যান্সের, ঠিক এই বিহ্যান্সের প্রজেক্টের মধ্যে এই যে এই ছবিগুলো যেইভাবে থাম্বনেলে দেখা যায়, ঠিক ওইভাবেই দেখা যাবে। এরা যেভাবে থাম্বনেলগুলো করছে দেখেন, এরকমভাবেই দেখা যাবে। ঠিক আছে, এইভাবে যদি আপলোড দেন, আপনি যদি মনে করেন যে না আমি এই জায়গাতে একটু অন্যভাবে দেখাবো, আমি জাস্ট নর্মালি ফিডব্যাক টেমপ্লেট লিখে দিব, করতে পারেন, কোনো সমস্যা নাই। কথা বুঝতে পারছি? খুব ইজি থিং। এটা হচ্ছে বিহ্যান্সে এভাবে আপলোড দিবেন। আপাতত আপনি পোর্টফোলিও বিহ্যান্সে আপলোড দিলেই এনাফ। এবং কোনো ক্লায়েন্ট চাইলে যখন চাবে, তখন আপনি যখন যেটা ইচ্ছা, আপনি দেখা গেল একই পোর্টফোলিও আপনি প্রতি 2 মাস পর পর আপনি দেখা গেল একবার করে সোশ্যাল মিডিয়ায় শেয়ার করলেন, কোনো সমস্যা নাই। মার্ক জুকারবার্গ আপনার কাছ থেকে 1 টাকাও কাটবে না। ঠিক আছে, আপনি খালি বিহ্যান্সে যাবেন। ওইটা কিন্তু ড্রাফটে চলে যাওয়ার কথা, আমি শিওর না ড্রাফটে গেছে কিনা। হ্যাঁ, 2টা ড্রাফটে যোগ হয়েছে, দেখেন যেগুলো এডিট করছি এখান থেকে ডিলিট করে দিলে ডিলিট হয়ে যাবে। ডিলিট, এগুলো ড্রাফট থেকে ডিলিট করে দিলাম। যতক্ষণ না আপনি পাবলিশ করবেন ততক্ষণ এগুলো এইখানে ড্রাফটে থাকবে। সেই যে ওয়ার্কে গেলে ঠিক এইভাবে এগুলো দেখাবে, ঠিক এইভাবে এগুলো দেখাবে। বুঝতে পারছি? সো আপনি যদি কারোর সাথে আপনার ডিজাইন শেয়ার করতে চান, তাহলে সরাসরি এটা সিলেক্ট করলেন, সিলেক্ট করে এই যে এখান থেকে লিঙ্কটা কপি করে নিলেন। কপি করে আপনি চাইলে ফেসবুক বা আদার্স যে সোশ্যাল প্ল্যাটফর্মগুলো আছে সেখানে শেয়ার করতে পারেন। আবার আপনি চাইলে পার্সোনালি কোনো ক্লায়েন্টের সাথেও ডিরেক্টলি ইন চ্যাট, ইনবক্স আপনি শেয়ার করতে পারেন। আচ্ছা, নিতু আপু হাত তুলেছেন, বলেন। না, বিহ্যান্সের লিঙ্ক আসলে ফাইবার অ্যালো করে না। বিহ্যান্সের লিঙ্ক ফাইবার অ্যালো করে না। সো ফাইবারে শেয়ার না করাই ভালো।
বিহান্সের লিঙ্ক আপওয়ার্ক অ্যালো করে, সো আপওয়ার্কে শেয়ার করতে পারেন। ফাইবারের জন্য মূলত ফাইবারের কোন কোন সাইট ওরা অ্যাপ্রুভ করে সেটা ওদের সাইটেই দেয়া আছে, ওদের সাইটেই ওদের টার্মস অ্যান্ড কন্ডিশনের মধ্যে দেয়া আছে, সো ওইগুলোর মধ্যে দেয়াটাই ভালো। আমি সর্বশেষ আপডেট কি দেখেছিলাম আমি জানি না, আমি লাস্ট 1 বছর ধরে ফাইবার নিয়ে আসলে আলাদাভাবে কোনো ফাইবার নিয়ে আমার ওইভাবে আলাদাভাবে কোনো করিনি, স্টাডি করিনি, সো ফাইবার নিয়ে আপাতত আমি এর চেয়ে বেশি কিছু বলতে পারছি না। আপওয়ার্কে কাজের সিস্টেম অ্যান্ড কানেক্টের ব্যাপারে বলুন। আপওয়ার্কে কাজের সিস্টেম বা কানেক্ট এখন আসলে আপওয়ার্ক প্ল্যাটফর্মটা একটু কমপ্লেক্স ওয়ের মধ্যে দিয়ে যাচ্ছে। আপওয়ার্কে এখন কানেক্ট কিনতে পারাটাও শুধু না, কানেক্ট কিনে জব বুঝে অ্যাপ্লাই করাটা অনেক ইম্পর্টেন্ট একটা ইস্যু। সো এখানে আসলে একটা লম্বা স্টাডির ব্যাপার আছে। সো যেহেতু একটা প্রফেশনাল মার্কেট প্লেস, সো এই মার্কেট প্লেস নিয়ে আসলে এত সংক্ষেপে বা এইভাবে আসলে বলা পসিবল না। তাছাড়া আপওয়ার্কের এখন পুরো মেইনটেনেন্স থেকে শুরু করে পুরো স্ট্রাকচারটা এখন ডিফারেন্ট, এবং এইটা নিয়ে অনেক বড় বড় ফ্রিল্যান্সাররা হিমশিম খাচ্ছে। সো আমি বলবো যে যদি আমার এটা পরামর্শ যে যদি আপনার আদার্স কোনো সাইডে কাজের স্কোপ থাকে আপনি ওইটাতে ফোকাস রেখে কন্টিনিউ করেন, আপাতত আপওয়ার্কের পার্টটাকে আপনি সাইডে রাখেন। বাট আপনার কাছে যদি মনে হয় যে আপওয়ার্কে কী বলবো যে ড্রাইভ করাটা খুবই ইম্পর্টেন্ট যদি মনে করেন, সেক্ষেত্রে আমি মনে করব যে আপনার একটা স্পেশাল কেয়ার নিয়ে মুভ করা উচিত যে কোনো একজন প্রফেশনালের কাছ থেকে, এবং অবশ্যই আপনার স্কিল থাকতে হবে। আপনার স্কিল না থাকলে অযথা স্পেশাল কেয়ার নিয়ে লাভ নাই। স্পেশাল কেয়ার বলতে আমি যেটা মিন করতেছি যে একদম প্রতিটা স্টেপ ধরে ধরে বুঝে নেওয়া, 1 to 1, হ্যাঁ, 1 to 1 প্রতিটা স্টেপ ধরে ধরে বুঝে নেওয়া, এবং যে কোনো এক্সপার্ট আপনি যাকে ভালো মনে করতেছেন তার কাছ থেকে যদি মনে করেন আপনি তার দরকার হলে তার সাথে একটা আওয়ারলি চুক্তিতে যে হইলেও আপনি সেটা তার কাছ থেকে বুঝে নিতে পারেন, কারণ এখানে বোঝাটাই হচ্ছে মেইন ইম্পর্টেন্ট। হ্যাঁ, আমরা হচ্ছে এই জিনিসগুলো অনেকে হয়তো বা করি না। আমার মনে হয় যে এটা আসলে আমরা তো ফ্রিল্যান্সিং করি, সো সময়ের মূল্যটা আসলে সবার কাছে ইম্পর্টেন্ট। তো এখন আপনি যখন কোনো একটা জিনিস চাচ্ছেন তখন সেটা তার সাথে কথা বলে দেখা যাচ্ছে যে সেটা নিয়ে স্পেশালি আপনি তার সাথে কথা বলে তার সাথে একটা দেখা গেল শিডিউল সেট করে আপনি 1 by 1 আগাইতে পারেন, যদি পসিবল হয়। এরকম পসিবিলিটির চান্স থাকে, আমি জাস্ট ফ্র্যাঙ্কলি বিষয়গুলো ক্লিয়ার করে দিতেছি। আর হ্যাঁ, অনলাইনে অনেক ক্লাস আছে নিয়মিত, তো আসলে অনলাইনে আপনি যদি ইউটিউব ঘাটেন প্রচুর পরিমাণ আপওয়ার্ক নিয়ে পাবেন, সেগুলো নিয়েও আপনি স্টাডি করবেন। আমি বলবো না যে সেগুলো থেকে আপনি আসলে প্রপার নলেজ পাবেন না, আপনি কিছু হইলেও জানবেন, সো সেটাও আপনি করতে পারেন। এইটা আসলে ওই যে বললাম যে আপনার উপর ডিপেন্ড করে যে আপনি কোন জায়গাটাকে। বাট আমি আপওয়ার্কে কাজ করার সুবাদে, একটা লম্বা সময় ধরে কাজ করার সুবাদে যতটুকু আমার এক্সপিরিয়েন্স আমি যদি অল্প কথায় শেয়ার করি, তাহলে আপওয়ার্ক এখন আসলে শুধু আপওয়ার্ক না, সব মার্কেটগুলোই এক ধরনের কি বলবো যে চুপসে আছে, ঠিক আছে? এটা হচ্ছে রিয়ালিটি। কে কিভাবে বুস্ট করছে, কিভাবে প্রমোট করছে, আমার কাছে অন্তত ব্যাপারটা ওই রকম না। আমার অভিজ্ঞতা থেকে, যেহেতু একটা লম্বা সময় ধরে আছি, মার্কেট প্লেসগুলো এখন একটা চুপসে ধরে আছে, হ্যাঁ। এবং মার্কেট প্লেসগুলো তারা বিভিন্নভাবে চিন্তা করতেছে, তারা শুধু ক্লায়েন্ট না, তারা ফ্রিল্যান্সারদের কাছ থেকেও কিভাবে ইনকাম করে নেয়, ঠিক আছে? কারণ পুরো অনলাইন সিস্টেমটাতেই আপনি বলতে পারেন যে একটা রিস্টার্টিং প্রসেস চলতেছে, এবং মার্কেট প্লেসে ধরেন ক্লায়েন্টের কাছে কাজ আছে কিন্তু ক্লায়েন্ট মার্কেট প্লেস পর্যন্ত আসছে না বা ফ্রিল্যান্সার পর্যন্ত আসছে না। ক্লায়েন্ট কি করতেছে, ক্লায়েন্ট মনে করতেছে আচ্ছা এটা কি এআই দিয়ে করা সম্ভব, ক্লায়েন্ট এআই দিয়ে ট্রাই করতে যাচ্ছে, এআই দিয়ে হচ্ছে না,
সে আবার চিন্তা করতেছে যে আমি তাহলে এআই রিলেটেড যারা কাজ করে এরকম কারো কাছে যাই। এইভাবে ঘুরতে 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 কেউ দেখা যাচ্ছে যে আপসেট হয়ে থেমে যাচ্ছে, কেউ হয়তো বা ফলাফল পাচ্ছে। কিছু সংখ্যক আছে রাজনৈতিক কারণে, মানে পলিটিক্যাল কারণে তাদের বিজনেস নিয়ে মুভ করছে না। মানে আমার এক্সপিরিয়েন্সে আমি লাস্ট 2-3 মাস ধরে আমার স্টাডিতে আমি যেই জিনিসগুলো বুঝছি ওই জিনিসগুলো এখানে শেয়ার করার চেষ্টা করতেছি। হ্যাঁ, তো কিছু আছে, কিছু বলতে এটাই ম্যাক্সিমাম যাদেরকে দেখলাম যে এরা হচ্ছে রাজনৈতিক কারণেই বিশেষ করে, বা পলিটিক্যাল, বা এই যে যুদ্ধ একটা ভাব চারিদিকে, কেউ তাদের বিজনেসগুলো নিয়ে মানে যেইভাবে রানিংয়ে চলতেছে ওরা ওইটাকে স্টেবল রাখার চেষ্টা করতেছে। নতুন কোনো প্ল্যানিংয়ে তারা সহজে উঠতে চাচ্ছে না। কেন? কারণ যদি ওই প্ল্যানিংটা ফেল করে তাহলে এইটা মানে যেই ব্যালেন্সে আছে, স্টেবল পজিশনে আছে, ওইটা থেকে ডাউন হয়ে যাবে, যেটা এই রকম অবস্থায় এইটা তাদের জন্য তারা মনে করতেছে এটা আনসেফ। আমি লাস্ট আমার একটা ক্লায়েন্টের সাথেও কথা বলে এই ব্যাপারটা আমি বুঝতে পারছি। যেমন আমাকে গত 2-3 দিন আগে আমার একটা ক্লায়েন্টের সাথে কথা হয়েছে, তখন সে আমাকে বলতেছিল যে ইমরান, ব্যাপারটা এইরকম হয়ে গেছে এখন, মানে আমরা অনেক কিছুরই প্ল্যান করতে পারছি না। কেন পারছি না? তার অনেকগুলো কারণ সে আমাকে বর্ণনা করলো, অনেকগুলো কারণ, আমি তো এতগুলো বলতে পারবো না। তার মধ্যে একটা কারণ হচ্ছে যে তারা একবার মনে করতেছে যে তারা বেশ কিছু কর্মী ছাঁটাই করবে, তারা সব কিছু এআই বেসিসে চলে যাবে। আবার তারা মনে করতেছে যে না, মানুষের কিন্তু ওই যে হিউম্যান সাপোর্টটাও ইম্পর্টেন্ট। হিউম্যান সাপোর্টটাও অনেক কাস্টমার আছে হিউম্যান সাপোর্টটাকেই প্রেফার করে। সো এইটাও একটা ইস্যু, তারা তাদের মানে ব্রেন স্টর্মিংয়ে এই জিনিসটাকেও রাখছে। আচ্ছা, এটা একটা গেল। দ্বিতীয়ত এই যে প্ল্যানগুলো করবে এটার পিছনে তো প্রতিটার উপরে তো একটা ইনভেস্টমেন্ট থাকে। এই যে ইনভেস্টমেন্টটা যে তারা করবে, ভালো কথা, এই ইনভেস্টমেন্টটা থেকে মানে সে আদৌ প্রপার আউটপুটটা পাবে কিনা, কারণ চারিদিকের পরিস্থিতি তো ভালো না, এটা সবাই জানতেছে। একদিকে একজন গণহারে কর বাড়াইতেই আছে, তারপরে হচ্ছে হুমকি ধামকি তো কেউ কারো চেয়ে কমে নাই। ঠিক আছে, ধরেন যে একরকম মানে অস্থিরতা একটা পরিবেশ যাইতেছে। সো অর্থনৈতিক বা পারিপার্শ্বিক সব দিক থেকে যদি আমি আমি আমার অ্যাজ এ মুসলিম আমি আমার সাইড থেকে আরেকটা জিনিস মনে করি কি, যে এতগুলো প্রাণ আসলে নির্দোষ প্রাণ ঝরে যাচ্ছে, আপনি তো শান্তিতে ভাই ঘুমাইতে পারবেন না, কারণ আল্লাহ তো ঘোড়ার ঘাস কাটে না, তাই না? এবং আল্লাহ পাকের মূলত স্টেপগুলো যতটুকু প্রিভিয়াস এক্সপিরিয়েন্স থেকে যেই জিনিসগুলো, কোরআন হাদিস থেকে যেই জিনিসগুলো পেয়ে আসছি, আল্লাহ পাক তো ডাইরেক্টলি অ্যাটাক করে না কাউকে। আল্লাহ পাক আস্তে আস্তে ধুকে মারে। সো এই যে এতগুলো প্রাণ ঝরে গেল, এইটার জন্য কি গোটা বিশ্ব কি সাফার করবে না? যে কোনোভাবে করবে। আমরা অনেকেই মনে করি যে হচ্ছে নিজে বাঁচলে বাপের নাম। সো নিজে বাঁচলে বাপের নাম ঠিক আছে, এটা 1 দিন 2 দিন 3 দিন, 4 দিনের বেলায় ভাই বাপও থাকবে না, নিজেও থাকবে না, তাই না? ব্যাপারটা এরকম না? আপনি যদি ফকিরকে ধরেন যে দান না করেন, ধীরে ধীরে ফকির বাড়তে থাকবে, কমবে কিন্তু না। আপনি দান করলেন বিধায় কমবে, কিছু হইলেও কমবে, একজন হইলেও কমবে। আপনি ধরেন আপনার টাকা ইনকাম করলেন, আপনার পকেটে রেখে দিলেন, তা আমার টাকা আমি রেখে দিলাম, খরচ করলেন না, এইটাও কিন্তু খুব লাভবানের ব্যাপার, এটা কিন্তু খুব লাভজনীয় ব্যাপার না। যদিও কথাগুলো অন্য সাইডে হয়ে যাচ্ছে, এটা কিন্তু আরও ক্ষতিকর। তো এখানে আসলে অনেকগুলো ব্যাপার, লেনদেন প্রসেস বা এই জিনিসগুলো যত হবে, এগুলো যত রানিং থাকবে, তত সবার জন্যই ভালো। ঠিক আছে, তো যাই হোক, সো আপওয়ার্কের ইস্যুতে কথাটা আসলে আবার যদি আপওয়ার্কে ব্যাক যায়, সো শুধু আপওয়ার্ক না, সব মার্কেট প্লেসগুলোর মধ্যেই এখন একটু এই ধামাচাপা একটা প্রসেস যাইতেছে। সো আপওয়ার্কে এখন কাজ পাওয়াটা অতটাও সহজ না, তবে আপনার কাছে যদি অ্যাভেলেবেল ইনভেস্ট করার মতন টাকা থাকে আমি বলবো, তাহলে সেই ক্ষেত্রে আপনি কানেক্ট কিনে
ইউ ক্যান ট্রাই ইউর বেস্ট, এবং ট্রাই করলে অনেক কিছু পাওয়াও তো যাচ্ছে। যাই হোক, আর তাছাড়াও ক্লায়েন্ট হান্টিংয়ের যে ব্যাপারটা, বা ক্লায়েন্ট সার্চ করা বা ক্লায়েন্ট ধরে রাখা, এগুলো তো আসলে অনেক লম্বা একটা প্রসেস। এগুলো একদিনে বা 2 দিনে শেখা যায় না। এগুলো হচ্ছে কমিউনিকেশন স্কিলের পাশাপাশি বেশ কিছু দক্ষতার দরকার হয়, যেগুলো আপনাকে যাই হোক এই সাইটগুলো থেকে লাভবান করবে। সো যদি আপনি ফিল করে থাকেন যে আমার এই জিনিসগুলো অলরেডি আছে, আমার জাস্ট এখন একটু নেক্সট স্টেপে যাওয়া উচিত, দেন ইউ ক্যান ট্রাই ইউর বেস্ট, এটাই। আচ্ছা, সো বিহ্যান্স নিয়ে কথা বললাম, যে বিহ্যান্সে কিভাবে প্রজেক্ট আপলোড দিবেন, এটা আশা করি ক্লিয়ার। মাঝখান থেকে আপওয়ার্ক নিয়েও একটু কথা হয়ে গেল। আচ্ছা, আপনারা নিজেকে যাচাই করার জন্য যে এই যে আমরা যে কয়টা ক্লাস করলাম, আমি আপনাদেরকে আরেকটা পরামর্শ দেবো যে আপনারা freelancer.com-এ কন্টেস্টে পার্টিসিপেট করেন। সাধারণত আমরা অনেকে এটা বুঝতে পারি না যে আমরা আসলে এই যে পোর্টফোলিওগুলো করব, কি দেখে করব, কিভাবে করব, হতে চায় না। সো প্রাথমিকভাবে আপনি যেটা করতে পারেন, freelancer.com-এ একটা অ্যাকাউন্ট খুলে নিতে পারেন। কিসের কথা বললাম? freelancer.com-এ একটা অ্যাকাউন্ট খুলে ফেলতে পারেন, freelancer.com-এ। আচ্ছা, সো এইটা হচ্ছে আপনার এখন উইন করার দরকার নাই, কন্টেস্ট উইন করার দরকার নাই, কন্টেস্টটা যে কেউ করতে পারে, এটা সবার জন্য ওপেন। সো আপনি এই যে freelancer.com-এ অ্যাকাউন্ট কিভাবে খুলবেন, কিভাবে গুছাবেন, ভাই ট্রাস্ট মি, ইউটিউবে যান, অসংখ্য টিউটোরিয়াল আছে। সো আমাকেই যে হাতে ধরে দেখাইতে হবে না, আপনি একটু সময় দেন, একটা অ্যাকাউন্ট খোলা দেখেন, 4-5টা ভিডিও দেখেন, একটা সলিড আইডিয়া নেন। এরপর যদি আপনার কনফিউশন থাকে কোন জায়গাটায় কি করবেন, আই এম অলওয়েজ ওপেন। আপনি যে কোনো সময়, আমার যেহেতু এই জায়গাটা স্কিল আছে, আপনি রিসার্চ করে আসার পর একটা ইন্ডিভিজুয়াল পার্ট নিয়ে যদি কমেন্ট করেন যে ভাই আমি এই জায়গাটা বুঝছি না, আমাকে বোঝাই দেন, আমি এতটাও খারাপ মানুষ না যে আমি আপনাকে ওটা বোঝাবো না। আমার কাছে কাজ নিয়ে আসলে, আমার ট্রাস্ট মি, কেউ আমাকে মেসেজ দিয়ে ভাই কেমন আছেন এটা জিজ্ঞাসা করলে আমি যত না খুশি হই, কেউ যখন আমাকে মেসেজ দিয়ে বলে যে ভাই এই জায়গাটা আমি বুঝতেছি না, সেটা আমার এরিয়ার মধ্যে। কারণ আপনি যদি আইনের বিষয় নিয়ে আমার কাছে আসেন, ভাই আই এম সরি, আমার ওইটা ডিপার্টমেন্ট না। আপনি ফিজিক্স মিউজিক্স নিয়ে যদি আমার কাছে আসেন, ওইটা আমার ডিপার্টমেন্ট না। বাট আপনি যদি ক্রিয়েটিভ মাল্টিমিডিয়া সেক্টর অ্যান্ড ফ্রিল্যান্সিংয়ের এই পার্টগুলো নিয়ে যদি আমার কাছে আসেন, ইনশাল্লাহ আমি আমার মানে বেস্টটা ট্রাই করব। এবং এইটাতে আমি সবসময় কখনো কৃপণতা করি না, সেটা আমার পেইড স্টুডেন্ট হোক বা ফ্রি স্টুডেন্ট হোক, এখানে আমি মানে এতটা যাচাই বাছাই করি না। আচ্ছা, সো এই যে freelancer.com, এখানে আসবেন, এখানে আসার পর আপনি ব্রাউজে যাবেন, কন্টেস্টে যাবেন। এই কন্টেস্টে অনেক কন্টেস্ট আছে, এগুলো গ্র্যান্টেড নাকি নন গ্র্যান্টেড এবং পপুলার নাকি পপুলার না, এগুলো আপনার দেখার দরকার নাই। আপনার কাজ হচ্ছে এই যে ডেসক্রিপশনগুলো আছে, এই রিকোয়ারমেন্টগুলো আপনি বুঝতে পারতেছেন কি না, এগুলো হচ্ছে আপনার জন্য মেইন চ্যালেঞ্জ। এবং ডেসক্রিপশন অনুযায়ী আপনি কিছু একটা করতে পারতেছেন কি না, আপনার এখনই পারফেক্ট করার দরকার নাই। 1 দিন 2 দিন 3 দিন 4 দিন 5 দিন 6 দিন, 1 মাস 2 মাস 3 মাস, দেখবেন আপনি আমার এই কথাগুলোকে অনুভব করতে পারবেন। জানি আমি তো অনেক কিছু বুঝে গেছি, এখন ক্লায়েন্ট করতে। অনেকে এমন আছে যে অনেকে ইংলিশে স্পোকিং বলেন বা রাইটিং বলেন ফ্লুয়েন্ট না, তারপরেও ক্লায়েন্ট যখন রিকোয়ারমেন্ট দেয় দেখেই বুঝে ফেলে, কারণ সে করতে করতে এটা অভ্যস্ত। আমি আমার লাস্ট টেবিলটা ডিজাইন নিয়ে গেছিলাম, তো যেই ছেলেটা আমার টেবিলটার কাজ করেছিল, আমি একটা জিনিস খেয়াল করলাম, সে কিন্তু তার নামটাও ঠিক মতো লিখতে পারে না, সে কোনো ক্লাসেই যায়নি, সে তার নামটাও ঠিক মতো লিখতে পারে না, ইভেন মোবাইল নাম্বারটাও তাকে আরেকজন সেভ করে দেওয়া লাগে। বাট সে কিন্তু টেবিলটা খুব পারফেক্টলি, আমি যেইভাবে বলতেছি ও বুঝতেছে আমার কনসেপ্ট, বা আমার ডিজাইন কনসেপ্ট ওকে আমি যেইভাবে শো করছি ওইভাবে বুঝে গেছে। কেন বুঝলো? কারণ সে ওইটা নিয়ে যেইভাবে চর্চাটা করেছে না, ও টেবিলের কাঠামো কেমন হওয়া উচিত,
কোন দিকে কতটুকু মাপ হওয়া উচিত, এই জিনিসটা ওর মাথার মধ্যে ঢুকে গেছে। আমার কথার মিনিংটা কি বুঝতে পারছেন আমি কি বোঝাতে চাইছি? সো ঠিক এই রকমই, আপনার খুব এক্সপার্ট হওয়ার দরকার নাই। আপনি এখানে মূলত কন্টেস্টগুলো করবেন জাস্ট ফর ইওর পোর্টফোলিও ডেভেলপমেন্ট, আপনার পোর্টফোলিওগুলো যেন ডেভেলপ করা হয়। কারণ এখানে দেখেন আপনার কয় দিকে লাভ, আমি আপনার লাভটা বুঝাই দিই। সাধারণত মানুষ তো নিজের লাভ ছাড়া হাঁটে না, এটা আমাদের কি বলবো যে জেনেটিক প্রবলেম, আমরা মানে জেনেটিক প্রবলেম না, অ্যাকচুয়ালি জেনেটিক হ্যাবিটস বলতে পারি আমরা। সো এই যে কন্টেস্টটা করলেন, প্রথমত আপনি এই যে যখন কন্টেস্টগুলো করবেন, প্রথম লাভ হচ্ছে আপনার ক্লায়েন্টের রিকোয়ারমেন্টগুলো কিভাবে আসে, কোন ক্লায়েন্ট কিভাবে রিকোয়ারমেন্ট দেয়, এইটা আপনি বুঝতে পারতেছেন, নাম্বার ওয়ান। নাম্বার টু হচ্ছে আপনি প্র্যাকটিস করার, আপনার মধ্যে প্র্যাকটিস করার যে আগ্রহ, এইটা তৈরি হবে। নাম্বার থ্রি, কম্পিটিশন কেমন মার্কেটে, কম্পিটিশন কিভাবে হয়, এইটা আপনি বুঝতে পারবেন। নাম্বার ফোর, ডিফারেন্ট পার্সনের ডিফারেন্ট টেস্ট সম্পর্কে আপনার ধারণা হবে। কারণ এখানে কন্টেস্টগুলো আপনি একা করেন না, আপনার সাথে আরও অনেকে অনেক ধরনের এন্ট্রি দেয়, হোক সেটা যে যেখান থেকে কপি করে আনুক। বাট 10টা আইডিয়া যখন আপনার চোখের সামনে গিজ 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 করবে না, ওখান থেকে অটোমেটিক আপনার ব্রেন আপনাকে কিছু ইনফরমেশন দেবে। আরে এই ধরেন একটা পাখির লোগো, এই পাখির ডানাটা ও এইভাবে ইউজ করলো, আপনার ব্রেন হয়তো বা বলবে যে তুমি এই অ্যাঙ্গেল একটু ট্রাই করে দেখো তো। তার মানে কি, আপনার ব্রেন আপনাকে যে ইনফরমেশনগুলো দিচ্ছে, এই জিনিসটা ইম্পর্ট্যান্ট, আপনি লাভবান হচ্ছেন। ঠিক আছে, শুধু তাই না, 10 জনের কনসেপ্ট দেখে আপনি কিছু ডিফারেন্ট পোর্টফোলিও বানাইতে পারেন। ঠিক আছে, আপনার হয়তো বা 2-3টা কনসেপ্ট ভালো লাগলো, ওগুলোকে একটু মডিফাই করে আপনি আবার আপনার পোর্টফোলিওতে অ্যাড করতে পারলেন, এটা আরেকটা লাভ। এখন যারটা আপনি কিছুটা মানে কনসেপ্ট নিয়ে ডেভেলপ করে দিছেন, ও কিন্তু আপনার পিছে পিছে ঘুরে বেড়াচ্ছেন আপনি কোথায় কি কপি করছেন। আমার কথাটা বুঝতে পারছেন? আর পোর্টফোলিওতে এগুলো খুব একটা ম্যাটার করে না, আপনি প্র্যাকটিস করে পোর্টফোলিওতে দিতেই পারেন। তাহলে এখানে একটা লাভ, আপনি কনসেপ্ট সম্পর্কে আপনার ধারণা বাড়তেছে। এরপরে যে জিনিসটা আপনার হবে, যদি বাই এনি চান্স আপনি এখান থেকে উইন হয়ে যান, ধরেন ক্লায়েন্টের আপনার কনসেপ্টটা ভালো লেগে গেল, তাইলে তো লাভেই লাভ, তাই না? আমার বাড়িতে মিষ্টি আসুক আর না আসুক, লাভেই লাভ। আচ্ছা, গেল। এরপরে যেটা হবে, এই যে আপনার এইটার পাশাপাশি যদি আপনি উইন নাও হন, ওই কাজটা তো আপনার পোর্টফোলিওতে আপনি টাঙ্গাইতে পারবেন। পোর্টফোলিওতে এরকম 1টা 2টা 3টা করে যখন 100টা পোর্টফোলিও হবে, সেখান থেকে যদি একটাও মেসেজ আসে কাজের জন্য, এটা কি আপনি মনে করেন না এটা আপনার সার্থকতা? যদি এতটুকু আপনার সার্থকতা মনে না হয়, তাহলে এই টেক ওয়ার্ল্ডটা আপনার জন্য না, বা এই টেক ইন্ডাস্ট্রি আপনার জন্য না। কারণ ক্লায়েন্টের রেসপন্সটা এখানে অনেক ইম্পর্ট্যান্ট। একটা বাইরের মানুষের সাথে রিলেশন বিল্ড আপ হওয়াটা, সেটা প্রফেশনাল পারপোজে হোক বা নর্মাল কনভারসেশনের পারপোজেই হোক, এটা অনেক ইম্পর্ট্যান্ট। কারণ প্রতিটা পার্সনই হচ্ছে আপনার ক্লায়েন্ট। আমি একটা জিনিস যেটা বরাবরই বিলিভ করি, ফ্রম ইউ, আমি যে জিনিসটা সবসময় মানে আমার মনে লালন করি, যে ফ্রম ইউর মাদার টু এভরিওয়ান, সবাই আপনার ক্লায়েন্ট। এখন অনেকে বলবে ধুর শালা কি খাচ্চোর, মাকেও ক্লায়েন্ট বানাই দিচ্ছে। আরে ভাই, আমার মা আমার কিভাবে ক্লায়েন্ট? আমার মায়ের কি আরও বান্ধবী নাই? আমার মা কি বাইরে যায় না? আমার মা কি কারোর সাথে কথা বলে না? সো আমার মাকে অনেকে জিজ্ঞেস করে না যে আপনার ছেলে কি করে, আপনার ছেলে কি নিয়ে কাজ করে? এবং আমি এরকম অনেক দেখছি, যেমন আমার এক স্টুডেন্টও এটা আমাকে বলছিল, এবং আমি আমার খুব ভালো ইয়ে আছে। সো ও যখন কাজ শিখছিল, তখন ওর মা এটা নিয়ে মানে ওর ছোটো ভাইকে
ছোট ভাইকে স্কুলে দিয়ে ওই যে বসে থাকে না বাইরে, তো গল্প করতে করতে ওর মায়ের এক বান্ধবীর হচ্ছে ওই 3 পিসের আর কি বিজনেস আছে। সো তখন কথায় কথায় আর কি বলছে এরকম যে আমার ছেলে তো এই এই কাজ শিখছে, এরকম সোশ্যাল মিডিয়ায় ডিজাইন করে দেয়। তো তখন ওই যে 3 পিসের যে বিজনেস করে উনি আবার বলছে, আরে তাই নাকি, তাহলে আপনার ছেলের সাথে একদিন আমাকে কথা বলে দিয়েন তো, আমার কিছু ডিজাইন করে নিব। ও ভাই ক্লায়েন্ট আসলো না, এইভাবে হোক সেটা 50 টাকার, হোক সেটা 10 টাকার, আসলো তো নাকি? আপনার চেইন তৈরি হইল না তো শুরুটা কোত্থেকে হইলো? আপনার মা যদি না বলতো, জানতো? সো এই ক্ষেত্রে মায়ের কাছ থেকে শুরু করে আপনার বাসার সবাই ক্লায়েন্ট। আপনার ভাই জানতে হবে আপনি কি করেন, আপনার বোন জানতে হবে কি করেন। আমি তো চুরি চামারি করতেছি না, তাই না? তো জানতে দোষ কি? তো এইভাবে সবাইকে জানাইতে হবে বা আপনার কাজটা বুঝাইতে হবে যে কাজটা কি। বুঝতে পারছি বিষয়টা? সো এইভাবে মূলত ক্লায়েন্ট বা রিলেশনশিপ বিল্ড করতে হবে, এবং যত আপনার এরকম ইয়া থাকবে আপনি কাজ নিয়ে কখনো পিছাবেন না, এবং আপনার কখনো মানে এমন থাকা যাবে না ধুর আমি লোকাল মার্কেটে কাজ করব না, আমার অনেক ওয়েট, আমি শুধু অনলাইন বা মানে কি বলবো যে ফরেন ক্লায়েন্টের সাথে কাজ করব না, ব্যাপারটা এরকম না। কাজই আপনাকে সবগুলোই করতে হবে, এবং আপনাকে প্রতিটা জায়গাও বুঝতে হবে, ঠিক আছে, যে কার ক্ষমতা কতটুকু, সে অনুযায়ী আপনাকে সার্ভিস দিয়ে ট্রাইও করতে হবে, এবং কাউকে না ঘোরানোটাই ভালো। হ্যাঁ, এর মধ্যে আপনি কিছু ঠকবেন, কিছু ইয়া হবেন, তবে একটা পজিশনে যখন যাবেন তখন হ্যাঁ আপনি কিছু কাজ ফিল্টার করতে পারেন। একটা পজিশনে দেখা যাচ্ছে এক ডিজাইন নিয়ে 10-12 বছর ধরে কাজ করছেন, এখন আপনি চাইলে একটু ফিল্টার করতেই পারেন যে এইটা করব না এইটা করব। এটা আপনার মানে স্বাধীনতা অনুযায়ী আপনি করতে পারেন, বাট প্রথম অবস্থায় কোনো ক্লায়েন্টকে অবহেলা না করাটাই ভালো, আমার পরামর্শ এই আর কি। সো freelancer.com এইভাবে কন্টেস্ট করতে পারেন যে কোনো, এই যে যেমন এই যে মডার্ন স্লিক লোগো অলরেডি 58টা এন্ট্রি পড়ে গেছে, চলেন দেখি। এটার ভিতরে ঢুকলে খুব ইজিভাবে সাবমিট করা যায়। হ্যাঁ, সো এখানে আপনি প্রথমে এটা পড়ে নিলেন, এটা পড়ে আপনাকে একটু বোঝার চেষ্টা করতে হবে। এখন যেহেতু চ্যাট জিপিটি আছে, আমি এই ফ্রি কোর্সে আপনাদেরকে চ্যাট জিপিটিও দেখাইছিলাম শুরুর দিকে, এবং এআই এর যাই হোক এই ছোট্ট বিষয়টা আমি দেখাইছিলাম। সো আপনি যদি ধরেন এই লেখাটাই কপি করে, আপনি ধরেন কিছু বোঝেন না, আমি যে ট্রিক্সটা বলতেছি, এইটা কিছু বোঝেন না, আপনি এটাকে কি করলেন, আপনি নিয়ে গেলেন হচ্ছে চ্যাট জিপিটির কাছে। সো এইটাই আপনি কি বললেন, এখানে বাংলায় লিখলেন, আমি সাধারণত বাংলা লেখার জন্য গুগল ট্রান্সলেট ইউজ করি। সো এখানে এসে আপনি দেখা গেল যে আপনি এখানে মেসেজে লিখলেন, এখানে কি বোঝাতে চেয়েছে আমাকে বাংলায় বুঝিয়ে দাও। এখানে কি বোঝাতে সো এখানে কি বোঝাতে চেয়েছে আমাকে বাংলায় বুঝিয়ে দাও। এটা আমি এখন চ্যাট জিপিটিকে যদি ধরেন এখানে জিজ্ঞাসা করি, ঠিক আছে, এখানে যদি এখন আমি জিজ্ঞাসা করি, দেখেন ও এই যে এইটার যে ব্রিফটা এখানে দেখেন বলে দিচ্ছে। এখন আপনি ইংলিশটা ভালোভাবে বুঝছেন না, এটা যদি পড়েন আমি মানে 100% শিওর যে আপনি কিছুটা হইলেও বুঝবেন। কথা বুঝতে পারছি? কথা কি ক্লিয়ার হতে পারলাম? সো এইটা বোঝার পর এখন ধরেন আরও একটা বিষয়, আপনি এন্ট্রিতে গেলেন, এখানে দেখেন সবাই কিভাবে কি ডিজাইন করছে, এগুলো দেখার পর আপনি আরও অনেকটা ক্লিয়ার হয়ে যাবেন। তখন মোটামুটিভাবে প্রেজেন্টেশন করে এই যে সাবমিটে ক্লিক করবেন,
এখানে টাইটেল লিখবেন, একটু ডেসক্রিপশনে কিছু লিখতে চাইলে লিখতে পারেন। এখান থেকে ব্রাউজ থেকে জেপিজি ফাইলটা দিয়ে দিবেন, দিয়ে দিস এন্ট্রি ইজ ইন্টারলি মাই ওয়ান, আপনার নিজের ক্রিয়েট করা যদি হয়ে থাকে অবশ্যই এটা দিবেন। এখানে এন্ট্রি সেল প্রাইস না দিলেও চলে, তবে দিয়ে রাখতে পারেন। অনেক সময় এটা কেন, এটার কাজ হচ্ছে যে অনেক সময় ক্লায়েন্ট কোনো লোগোকে উইন করার পরেও দেখা গেল আপনার লোগোটা পছন্দ হইলো, সে ওইটাও কিনতে চায়, তখন আপনার এই দেয়া প্রাইস অনুযায়ী সে কিনবে। এখানে হাইলাইট করার ফিচার আছে, এগুলো যেহেতু টাকা লাগবে এগুলোতে হাত দিবেন না, জাস্ট এগুলো আপলোড দিলে এখানে এই যে সাবমিট অপশন শো করবে, সাবমিট করে দিলেই আপনার এখানে নাম্বার সহ দেখাবে আপনারটা কত নাম্বারে। বাস, এর মধ্যে থেকে যদি কপালে থাকে, আল্লাহ যদি রিজিকে রাখে, আপনি পেয়ে যাইতেও পারেন, না পাইলেও তো সমস্যা নাই, আপনার এই উসিলে একটা কাজ হয়ে গেল না, একটা পোর্টফোলিও হয়ে গেল না। কথা বুঝতে পারছি সবাই? তাহলে এটা করব তো নাকি করা যায়? আচ্ছা, ট্রাই করতে পারেন, কাজে লাগতে পারে। সো এই হচ্ছে মূলত আমাদের 8 দিনের গ্রাফিক্স ডিজাইন ফ্রি কোর্সের একটা প্রচেষ্টা ছিল আপনাদের জন্য, যেটা নামকরণে শুরু হয়েছিল হচ্ছে পিক্সেলস ফর প্যালেস্টাইন। স্পেশালি প্যালেস্টাইনকে উদ্দেশ্য করে আমার এই কোর্সের ফ্রি কোর্সের অফারটা করা। সাধারণত দীর্ঘদিন আমি আসলে ফ্রি কোনো কোর্স অফার করি না, কারণ আমি জানি ফ্রি কোর্সের কি অবস্থা। পেইড কোর্সে মানুষ থাকতে চায় না, আর ফ্রি কোর্সের যাই হোক। তো যেমনই হোক, আমি আশা করি এখান থেকে কিছু হইলেও কেউ না কেউ কিছু না কিছু শিখতে পারবে, আজ হোক অথবা কাল, যেহেতু ভিডিওগুলো ইউটিউবে রেকর্ডেড হিসাবে আছে। সো যে যখন এই ভিডিওগুলো, এই রেকর্ডের স্বার্থেই বলতেছি, যে যখন এই ভিডিওগুলো দেখবেন, আপনার মধ্যে যে কোনো ধরনের প্রশ্ন জাগবে, আপনারা যে কোনো সময় আমাকে এই বিষয়ে জিজ্ঞাসা করতে পারেন। কেউ এই সেক্টরে ক্যারিয়ার গোছাবেন কি না, এগুলো নিয়ে পরামর্শের দরকার হয়, যেটার অভাবে একসময় আমরা খুব বোধ করছি। হ্যাঁ, একটা ভালো পরামর্শ খুব ইম্পর্টেন্ট, এবং এটা যে দিবে তার জন্য অনেক সোয়াবের আমি মনে করি, কারণ এইটার সাথে মানুষের জীবনের অনেক কিছু নির্ভর করে। সো কেউ যদি মনে করেন যে আমি এটা নিয়ে আগাতে চাচ্ছি, কিভাবে আগাবো, কিভাবে আগালে ভালো হয়, এটা আদৌ ঠিক হবে কিনা, এই ফরমেশনে এসে আপনার পারিপার্শ্বিক অবস্থা সব কিছুর প্রাসঙ্গিক আপনার জন্য এটা কতটুকু কি, এগুলো নিয়ে যদি ডিসকাস করতে পারেন, চান, অবশ্যই আপনারা ডিসকাস করতে পারেন যে কোনো সময়। স্কিল আসলে টেক ইন্ডাস্ট্রিতে আপনি যেই স্কিলেই পারদর্শী হন না কেন, যেই স্কিলই পারেন না কেন, ট্রাস্ট মি, প্রত্যেকটা সেক্টরেই দাম আছে। এআই আসছে বলে আপনি এটা শোনা কথা শুনবেন যে এআই আসছে বলে গ্রাফিক্সের ডিমান্ড কমে গেছে, ওয়েবের ভাত নাই, এই নাই ওই নাই, না ভাই, রিজিকের মালিক আল্লাহ। স্কিল সবই দরকার, সবই দরকার আছে, শুধু এআই দিয়েই সব হবে না, আবার এআইকে একদম বাদও দেওয়া যাবে না। সো ট্রাই করবেন যে এটা নিয়ে একটু ভালোভাবে স্টাডি করার। অতিরিক্ত বিজলি চমকাচ্ছে, সো আমি আর এখন কন্টিনিউ করব না, আমি এখানেই শেষ করব, ক্লোজ করব। আপনারা যে কোনো সময় যে কোনো প্রয়োজনে ইনশাল্লাহ আমাকে জিজ্ঞাসা করতে পারেন। আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।